গল্পের শুরুতে দেখা যায় একটা সাদা ভ্যান একটি বিল্ডিং এর পার্কিং লটে এসে থামে। তারপর গাড়ি থেকে একজন লোক নামেন যার হাতে একটি বড় স্নাইপার রাইফেল থাকে। সে গাড়িটা পার্ক করার জন্য পার্কিং লটে একটি কয়েন ফেলে দেয় আর স্নাইপার রাইফেল নিয়ে নিজের পজিশন সেট করে। স্নাইপার স্কোপে সামনে একটি পার্ক দেখা যায় যেখানে অনেক মানুষ হাঁটছে। কিছুক্ষণ পুরো পরিবেশ মনোযোগ দিয়ে দেখার পর সে পার্কে থাকা কয়েকজনকে এলোমেলোভাবে টার্গেট করে। হঠাৎ করে সে ধারাবাহিকভাবে 6 রাউন্ড গুলি চালায় এবং সেখানে থাকা 5 নির্দোষ মানুষের প্রাণ কেড়ে নেয়। মানে একদম পাগলামির শেষ পর্যায়ে। সে সামনে যাকে দেখছে তাকেই মারছে। এমনকি একটি নারী যিনি তার ছোট বাচ্চাকে কোলে নিয়ে যাচ্ছিল তাকেও ছাড়ে না। মুভির শুরুতেই এমন এক সিন দেখে নিশ্চয়ই আপনারও অদ্ভুত লেগেছে, তাই না? কিছু না বলে কোনো কারণ ছাড়াই সে কেন 5 জনকে মেরে ফেললো? সে পাগল নাকি অন্য কিছু? কিন্তু চিন্তার কিছু নেই। পুরো মুভি দেখে আপনি বুঝে যাবেন এই হত্যার পেছনে কতটা ভয়ঙ্কর কাহিনী লুকিয়ে আছে। খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছে যায় আর পুরো ক্রাইম সিন খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে। এই পুলিশ দলের প্রধান ডিটেকটিভ এমারসন, যাকে খুবই ট্যালেন্টেড হিসাবে ধরা হয়। সবকিছু ভালো করে তল্লাশি করার পর এমারসনের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ লাগে। তার কাছে এসে কয়েনও পড়ে যেটা ক্রিমিনাল পার্কিং করার জন্য ফেলে গিয়েছিল। অফিসে গিয়ে যখন সে কয়েনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে তখন বুঝতে পারে এটা জেমস নামের এক্স মিলিটারি স্নাইপারের ফিঙ্গারপ্রিন্ট। আর যেহেতু সব হত্যাকাণ্ড স্নাইপার রাইফেল দিয়ে করা হয়েছিল তাই বিষয়টা আরো জটিল হয়ে ওঠে। তাই জেমস এখন সবচেয়ে বড় সন্দেহভাজন হয়ে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে পুরো টিম তাকে ধরতে বেরিয়ে পড়ে। তার বাড়ি গিয়ে তারা জেমসকে অচেতন অবস্থায় পায় এবং তাকে হেফাজতে নিয়ে আসে। তার বাড়ি থেকে গুলি, রাইফেল, এমনকি সেই ভ্যানটিও পাওয়া যায়, যার জন্য পুলিশ প্রায় নিশ্চিত হয়ে যায় যে জেমসই আসল খুনি। পরের দিন জেমস যখন হুঁশে আসে এমারসন তার ইন্টারোগেশন শুরু করে। সেখানে তার সঙ্গে থাকে অ্যালেক্স লেডি নামে এক আইনজীবী যিনি জেমসের বিরুদ্ধে মামলা লড়ছেন। এমারসন জেমসকে 2টা পথের কথা বলে। এক, সে তার অপরাধ স্বীকার করে আজীবন কারাগারে যাবে, নতুবা সরাসরি ফাঁসির মুখোমুখি হবে। জেমস তখন তার কোনো প্রশ্নের উত্তর দেয় না, শুধু কাছে রাখা একটা কাগজ আর কলম তুলি নিয়ে একটি লাইন লিখে দেয়, গেট জ্যাক রিচার। মানে জ্যাক রিচার নামে সেই লোকটাকে খুঁজে নিয়ে এসো। তখনই এই কেসের আসল রহস্য ফাঁস হবে। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে যে 5 জনকে স্নাইপিং করে মেরেছিল সে লোক আর জেমস এক ব্যক্তি নন। মানে তাকে চক্রান্ত করে এই পুরো কেসে ফাঁসানো হচ্ছে, কারণ সব প্রমাণ তার বিরুদ্ধে। তাই জ্যাক রিচারই তাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। এখন প্রশ্ন হলো, শেষ পর্যন্ত এই জ্যাক রিচার কে? এমারসন রিসার্চ করে খুঁজে পায় যে জ্যাক রিচার একজন এক্স মিলিটারি পুলিশ অফিসার। যতটা সাহসী ততটা বুদ্ধিমান। স্নাইপিং আর কমব্যাট ফাইট উভয় ক্ষেত্রেই তার দক্ষতা ছিল টপ লেভেলের। তার দক্ষতার ক্ষমতা এতটাই নিখুঁত যে আর্মিতে থাকার সময় সে এমন কিছু কেস সলভ করেছিল যেগুলোর রহস্য অন্য কেউ বুঝতে পারত না। কিন্তু আর্মিতে কিছু কারণবশত তার র্যাঙ্ক ক্যাপ্টেন থেকে কমিয়ে মেজর করে দেওয়া হয় এবং ঠিক 2 বছর পর এমনভাবে উধাও হয়ে যায় যে কেউ তার সম্পর্কে কোনো রেকর্ড খুঁজে পায়নি। তারপর থেকে আজ পর্যন্ত জ্যাক রিচার কোথায়, বেঁচে আছে নাকি নেই, কেউ কিছু জানে না। এসব শুনে অ্যালেক্স খুব টেনশনে পড়ে যায় আর এমারসনকে বলে, যাই হোক না কেন জ্যাক রিচারকে খুঁজে বের করতে হবে। তখন এমারসন বলে, আমরা তাকে তখনই খুঁজে পাবো যখন সে নিজে আমাদের সামনে আসতে চাইবে। মানে বুঝতেই পারছো, জ্যাক রিচার কোনো সাধারণ এক্স আর্মি নন, বরং একদম মারাত্মক লেভেলের অপারেটিভ। ঠিক তখন তাদের সেক্রেটারি এসে বলে, একজন লোক আপনাদের সাথে দেখা করতে এসেছে, তার নাম জ্যাক রিচার। এটা শুনে দুজনের অবস্থা এমন হয় যে যাদের তারা পাগলের মতো খুঁজছিল সে নিজেই তাদের কাছে চলে এসেছে। জ্যাক রিচার ভিতরে ঢুকেই কোনো সময় নষ্ট না করে প্রথমেই জেমসের সঙ্গে দেখা করতে চায়। তাকে জেমসের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে সে দেখে জেমস অচেতন অবস্থায় পড়ে আছে এবং পুরো শরীরে ব্যান্ডেজ বাঁধা। রিচার জিজ্ঞেস করে, জেমসের এই অবস্থা কিভাবে হলো? এমারসন বলে, যখন জেমসকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন অন্য কয়েদিরা তার উপর হামলা করে, তাকে এমন খারাপভাবে পিটিয়েছিল যে সে কোমায় চলে যায়। এটা শুনে রিচার বুঝতে পারে এখানে কোনো বড় ষড়যন্ত্র আছে, তাই তর্ক না করে সেখান থেকে বেরিয়ে আসতে শুরু করে।
কিন্তু অ্যালেক্স তাকে থামিয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো, আর জেমস আর তোমার সঙ্গে কি সম্পর্ক? রিচার্ড বলে, জেমস ওর বন্ধু না। এমারসন অবাক হয়ে প্রশ্ন করে, তাহলে ও তোমার কাছে সাহায্য চাইছিল কেন? তখন রিচার্ড বলে, ও একটা সাইকো স্নাইপার, না হলে 5জন অচেনা মানুষকে এভাবে কেন মারত? ঠিক তখনই হেলেন আসে, যিনি একজন আইনজীবী এবং জেমস বারের পক্ষ থেকে মামলা লড়ছেন। মজার ব্যাপার হলো, হেলেন অ্যালেক্স রডেনের মেয়ে। হেলেন রিচার্ডকে বলে ও তার মামলার একটি বড় দুর্বলতা, কারণ জেমস বার নিজেই তার সাহায্য চেয়েছিল। তার মানে রিচার্ড নিশ্চয়ই এমন কিছু জানে যা জেমসকে এই মামলা থেকে বাঁচাতে পারে। কিন্তু রিচার্ড স্পষ্ট বলে দেয় যে জেমস তার কেউ না, আর সে এখানে তার সাথে দেখা করতেও আসেনি, বরং তাকে মারতে এসেছিল। এটা শুনে হেলেনের মাথা ঘুরে যায়। রিচার্ড সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু হেলেন তাকে অনেক চেষ্টা করে তাকে মানিয়ে নেয় যে তারা কিছু ব্যাপার নিয়ে আলোচনা করবে। অনিচ্ছা সত্ত্বেও রিচার্ড রাজি হয় এবং দুজনে একটি কফির দোকানে বসে কথা বলা শুরু করে। হেলেন মামলার সুবিধার্থে তাদের পুরো কথোপকথন রেকর্ডও করে। রিচার্ড তখন হেলেনকে বলে যে সে নিজেও বিশ্বাস করে জেমসই আসল হত্যাকারী। হেলেন জিজ্ঞেস করে, কোনো প্রমাণ না দেখে তুমি কিভাবে এতটাই নিশ্চিত হতে পারো যে সে হত্যাকারী? তখন রিচার্ড টেপ রেকর্ডার বন্ধ করে দেয় এবং জেমসের পুরনো অতীতের কথা বলা শুরু করে। জেমস ছিল ইউএস মিলিটারির একজন মারাত্মক স্নাইপার। সে প্রতি সপ্তাহে তার স্নাইপিং প্র্যাকটিসে 2000 রাউন্ড গুলি ব্যবহার করত। মানে ভাবো, যদি প্রতিদিন 300 শটের প্র্যাকটিস করে তাহলে যে কেউ কি লেভেলের স্নাইপার হয়ে উঠবে। তার শটগুলি এত পারফেক্ট ছিল যে 1 মাইল দূর থেকেও ব্লাইন্ড স্পটে টার্গেট করতে পারত। নিজের স্নাইপিং নিয়ে সে এতটাই উন্মাদ ছিল যে সবসময় আসল ক্রিমিনাল খুঁজে বেড়াতো, যেন তাদের মাথার খুলি উড়িয়ে তার পারফেক্ট শটের অনুভূতি পেতে পারে। অবশেষে একদিন তার স্বপ্ন যেন সত্যি হয়ে গেল। ওকে ইরান মিশনে পাঠানো হলো। ও ভাবলো এবার আসল মানুষ টার্গেট পাবে, কিন্তু সেখানে গিয়ে জানলো ওর কাজ শুধু সাধারণ লোকদের উপর নজর রাখা, কারো উপর গুলি চালানো নয়। 2 বছর ধরে প্রতিদিন অপেক্ষা করত, হয়তো কোনো টেররিস্ট সামনে আসবে যাতে সে তার স্নাইপার রাইফেলের আসল ব্যবহার করতে পারে। কিন্তু সেখানে কখনো এমন কোনো শত্রু আসেনি। একটিও কিল না করতে পেরে জেমস ভেতরে ভেতরে ভেঙে পড়তে লাগে। তার মতো একজন পেশাদার এবং উন্মাদ স্নাইপারের জন্য এটা খুবই কষ্টের ছিল। তাই জেমস ঠিক করলো একটি বড় অপরাধ করবে। সে হতাশা থেকে বের হওয়ার জন্য 4 জন র্যান্ডম লোককে তার স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে মেরে ফেললো। এই ইনডিসিপ্লিন হত্যার জন্য তার কোর্ট মার্শাল হয় এবং এই মামলার পুরো তদন্তের দায়িত্ব তখন জ্যাক রিচারের উপর দেওয়া হয়েছিল। তদন্তে জ্যাক রিচার্ড জানতে পারে যে 4 জনকে জেমস মেরেছিল তারা সেদিন একটি গ্যাং রেপ করে ফিরছিল। একথা জেমস নিজেও জানতো না। তাই যখন সত্য বেরিয়ে এলো যে সে 4 জন ধর্ষণকারীকে মেরেছে, তখন এই মামলায় তার বিরুদ্ধে অভিযোগগুলো অনেকটাই দুর্বল হয়ে পড়ল। আর রিচার্ডের সাহায্যে জেমস সাজা থেকে বেঁচে গেল। কিন্তু এত সবকিছু শুনেও হেলেন জেমসকে দোষী মনে করতে রাজি নয়। তার দৃষ্টিভঙ্গিতে দেখলে কিছু কথা জেমসের পক্ষে যায়। সে রিচার্ডের কাছে জানতে চায়, আগের বার তো জেমস নিজেই গুনাহ স্বীকার করেছিল, তাহলে এবার কেন তা করলো না? সে চায় রিচার্ড তার সাহায্য করুক যাতে জেমস ন্যায় বিচার পায়। কিন্তু রিচার্ড তার কোনো কথাই মানে না, শুধু একটা ধন্যবাদ দিয়ে বাসে উঠে বাড়ি ফিরতে থাকে। হেলেন খুবই হতাশ হয়, কারণ রিচার্ড যদি সাহায্য না করে তাহলে এই মামলায় জিতাটা তার জন্য প্রায় অসম্ভব হয়ে যাবে। অন্যদিকে রিচার্ডের মাথায়ও নানান চিন্তা ঘুরপাক খেতে থাকে। সত্যি যদি কোনো প্রশিক্ষিত আর্মি স্নাইপার অপরাধ করতে চায়, তাহলে সে কি এত অসাবধানতার সাথে সব প্রমাণ ছেড়ে চলে যাবে? আর যদি সে আসলেই শুধু নিজের রাগ বের করতে মানুষকে মারতে চায়, তাহলে সে কি নিজে পুলিশের হাতে ধরা পড়ার জন্য অপেক্ষা করত? এখান থেকে রিচার্ডের সন্দেহ হয় যে তাকে আবেগ থেকে নয়, ঠান্ডা মাথায় এই পুরো ঘটনাটি দেখতে হবে। হঠাৎ সে বাস থেকে নেমে সরাসরি ফিরে গিয়ে হেলেনের সঙ্গে দেখা করে। এবার সে বলে, আমি এই মামলায় তোমার সাহায্য করব, কিন্তু সে একটি শর্ত রাখে। হেলেনকে এই 5 জন নিহত পরিবারের সঙ্গে দেখা করতে হবে এবং তাদের ব্যক্তিগত জীবন পেছনের সব কিছু জানতে হবে।
আর যদি মনে হয় যে জেমস সত্যি ক্রিমিনাল, তাহলে হেলেনকে সঙ্গে সঙ্গে এই মামলা ছেড়ে দিতে হবে। হেলেন রিচার্ডের কথা মেনে নেয় এবং তদন্তের জন্য বেরিয়ে পড়ে। কিন্তু ওরা জানে না এতদিন ধরে একটা হিটম্যান ওদের প্রতিটা মুভমেন্টে নজর রাখছে, কারণ আসল খুনির জানা হয়ে গেছে যে জ্যাক রিচার এই খেলাতে ঢুকে পড়েছে। তাই তারা লিনোস্কি নামের একটি হিটম্যানকে নিয়োগ দিয়েছে রিচার আর হেলেনের উপর নজর রাখার জন্য। পরের সিনে দেখা যায় রিচার আবার সেই একই ক্রাইম সিনে পৌঁছে এবং পুরো হত্যাকাণ্ডের মিশনটা গভীরভাবে রিসার্চ করা শুরু করে। তার মনে অনেক প্রশ্ন ঘুরতে থাকে, কেন, কিভাবে আর কে এ খুনের ঘটনা ঘটিয়েছে। সবকিছু ভালো করে বিশ্লেষণ করার পর তার প্রায় পুরো বিশ্বাস হয়ে যায় যে জেমসকে এই মামলায় ফাঁসানো হয়েছে। কেন রিচার এতটা নিশ্চিত হলো সেটা আমি একটু পরে বলবো। আরেকদিকে হেলেন ভিকটিমের বাড়িতে যায়, কিন্তু সে নিজেকে অভিযুক্ত পক্ষের আইনজীবী বলে জানানো মাত্রই ভিকটিমের পরিবারের মানুষজন তার উপর রাগ এবং ঘৃণা দেখাতে শুরু করে। এটা দেখে হেলেন খুব ভয় পায় এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে আসে। প্রথমবারের মতো সে অনুভব করে যে জেমসের জন্য এই লোকদের মনোভাব কেমন। তখন হঠাৎ তার বাবা অ্যালেক্স সেখানে এসে হেলেনকে বকা দিতে শুরু করে। সে বলে এভাবে বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করা আইনজীবীর কাজ না, এই কাজ হচ্ছে জুরির। অন্যদিকে রাতে জ্যাক রিচার কোথাও বসে সেই মামলার কথা ভাবতে থাকে। তার মনে একটা বড় প্রশ্ন ঘুরপাক খায়, যদি খুনি কোনো অপরাধী হতো তাহলে সে কি পার্কিং এর জন্য টাকা দিত? ও তো গাড়ির ভেতরে বসেই শট মারতো। তখনই এক সুন্দরী মেয়ে তার সামনে এসে তাকে ফ্ল্যাট করতে শুরু করে। তার ভঙ্গিমা দেখে রিচার্ড সোজা বলে ফেলে, আমার পকেটে তোমাকে পে করার মতো কোনো টাকা নেই। একথা শুনে মেয়েটা বুঝে যায় রিচার্ড ইশারায় তাকে প্রস্টিটিউট বলছে। তাই সে বন্ধুদেরকে ডেকে বলে, এ লোকটা আমাকে স্ল্যাট করেছে, তাকে একটা ভালো শিক্ষা দাও। তখন রিচার্ড বলে, ঠিক আছে চলো বাইরেই এই লেসনটা শিখে নেই। এটা শুনে সবাই বাইরে এসে পড়ে রিচার্ডের সাথে লড়াই করার জন্য। কিন্তু তারা কি জানে তারা কার সাথে লড়াই করতে যাচ্ছে? ছেলেরা মোট 5 জন ছিল, কিন্তু রিচার্ড বলে, আমার তো শুধু 3 জনের সাথে লড়াই করতে হবে, কারণ আমি এই গ্রুপের লিডারকে মেরে ফেলে দিলেই বাকি 2 জন নিজেরাই ছুটে পালাবে। ছেলেরা এটা শুনে হেসে ওঠে। আর তারপর শুরু হয় এক ভয়ানক আর্মির সঙ্গে একতরফা লড়াই। মাত্র 5 সেকেন্ডের মধ্যে রিচার্ড নিজের স্কিল দিয়ে তাদের লিডারকে মাটিতে ফেলে দেয়। সেটা দেখে বাকি 2 জন রিচার্ডের উপর ঝাঁপিয়ে পড়ে। রিচার্ড তাদের একজনের পা ভেঙে দেয় আর আরেকজনকে এমন মারধর করে মাটিতে ফেলে দেয় যে সে যন্ত্রণায় কেঁপে ওঠে। বাকি 2 জন ছেলে তখন নিজেদের জীবন বাঁচাতে দৌড়ে পালায়, কিন্তু ঠিক ওই সময় পুলিশ এসে উপস্থিত হয় আর রিচার্ডকে মারামারির অভিযোগে থানায় নিয়ে যায়। রিচার্ডে ধরা পড়ার খবর পেয়ে হেলেন সেখানে এসে তাকে ছাড়িয়ে নেয় এবং কি হলো এরা জানতে চায়। তখন রিচার্ড বলে, ওই মেয়ে নিজে যেচে এসে তার সাথে ঝগড়া করতে এসেছিল। সে পুরোপুরি নিশ্চিত যে কেউ তাদের মারার জন্য পাঠিয়েছে। রিচার্ড আরো বলে যে ঠিক একই দিন সেতুর উপর কেউ তার পেছনে লেগেছিল। তারপর রিচার্ড হেলেনকে জিজ্ঞেস করে, তুমি ভিকটিমদের সম্পর্কে কি জানলে? হেলেন সবকিছু বিস্তারিত বলে দেয়। ওই দিন পার্কে থাকা সব ভিকটিমরা কোনো না কোনো কাজে ওখান দিয়ে যাচ্ছিল। কেউ তার স্বামীর জন্য গিফট কিনতে, কেউ নিজের বাচ্চার বেসবল গেমের টিকিট নিতে। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের নম্বরই এসে পড়ে এবং তাদের স্নাইপার মেরে ফেলে। সব তথ্য শুনে রিচার্ড বলে, ওই 5 জনের মধ্যে কেউ না কেউ আসল টার্গেট হবে, কারণ এখানে উপস্থিত প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড স্টোরি বেশি আকর্ষণ ছিল না, শুধু আর্চার নামের মহিলা ছাড়া। আর্চারের গল্পে রিচার্ডের খুবই আগ্রহ জাগলো। তার স্বামী একটা বড় কনস্ট্রাকশন ব্যবসা চালাতো, কিন্তু হঠাৎ তার স্বামীর মৃত্যু ঘটে এবং আর্চারের হাতে পুরো ব্যবসার উত্তরাধিকার এসে পড়ে। তার কাছে বিকল্প ছিল যে সে ব্যবসাটা বিক্রি করে দিত, কিন্তু নিজের স্বামীর প্রতি ভালোবাসা আর সব চাপকে উপেক্ষা করে সে সিদ্ধান্ত নিল যে সে কোম্পানি বিক্রি করবে না। হয়তো এই কারণেই তার প্রাণ নেওয়া হতে পারে। কিন্তু হেলেন বলে, শুধু তথ্য দিয়ে কিছু হবে না, এই মামলা জিততে প্রমাণ লাগবে, আর তারা এখনো কোনো প্রমাণ হাতে পায়নি। তখন রিচার্ড বলে, তুমি জেমসের সব পার্সোনাল ডিটেলস খুঁজে বের করার চেষ্টা করো। সে কোথায় যেত, কার সঙ্গে দেখা করত, সব কিছু তুমি জেনে যাবে। যদি তুমি তার ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট চেক করতে পারো তাহলে আরও সাহায্য পাবা।
এটা বলে রিচার্ড হেলেনকে সেদিনের জন্য বিদায় জানায়। অন্যদিকে হিটম্যান লিন্স আসল কিলারের সঙ্গে দেখা করতে আসে। এই আসল কিলার হলো চার্লি। সে একাই ওই 5 জন মানুষদের মেরেছিল, কিন্তু তাকে সেখানে ডাকার কারণ শুধু এটা ছিল যে তাকে রিচার্ডের উপর নজর রাখতে পাঠানো হয়েছিল। কিন্তু এই ছেলেটা চালাকি দেখিয়ে রিচার্ডের উপর হামলা করে। তাই রিচার্ডও স্পষ্ট বুঝতে পারে কেউ ওকে ফলো করছে। আর আমরা দেখি জ্যাক নামের এক বয়স্ক লোক, যিনি এই পুরো কাহিনীর মেইন মাস্টার মাইন্ড। লিন্স তার সামনে নিজের ভুলের জন্য ক্ষমা চায়, কিন্তু এখানে ক্ষমার কোনো জায়গা নেই। তাই চার্লি নামে স্নাইপার ওকে সেখানে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে হেলেন রিচার্ডের সঙ্গে দেখা করে বলে যে জেমসের ক্রেডিট কার্ড থেকে কোনো বিশেষ তথ্য পাওয়া যায়নি। সে একদম শান্ত স্বভাবের মানুষ, তার কোনো বন্ধু নেই এবং সে কখনো কোনো বারে যায় না, অর্থাৎ একদম একাকী। কিন্তু রিচার্ড লক্ষ্য করে যে কখনো কখনো জেমস তার গাড়িতে ফুল ট্যাঙ্ক করিয়ে নিত। এর মানে সে হয়তো দূরের কোনো রেঞ্জে গিয়ে শুটিং প্র্যাকটিস করত, কারণ এত প্যাশনের স্নাইপার শুটিং ছাড়া থাকতে পারে না। তার রিচার্ড হেলেনকে বলে চারপাশের সব শুটিং রেঞ্জের তথ্য জোগাড় করে দিতে। তারপর রিচার্ড একটি অটো পার্টসের দোকানে পৌঁছায়। সেখানে স্যান্ডি কাজ করে। সেখানে পৌঁছাতেই সে জোর করে স্যান্ডির রুমে ঢুকে পড়ে। স্যান্ডি তাকে দেখে ভয় কাঁপতে থাকে, কিন্তু রিচার্ড তাকে শান্ত থাকতে বলে আর বলে, বলো তো তুমি কার আদেশে আমার পেছনে লেগেছিলে? প্রথমে স্যান্ডি কিছু বলে না, কিন্তু শেষে বলে জাব নামের একটা লোক তাকে হিক্সো দেওয়ার বদলে আমাকে ফ্ল্যাট করতে বলেছিল। তখন রিচার্ড জাবের ঠিকানা নেয় এবং স্যান্ডিকে বলে তাড়াতাড়ি এই শহর ছেড়ে চলে যাও, কারণ সে চায় না এত সুন্দর মেয়ের জীবন শেষ হয়ে যাক। এরপর রিচার্ড জাপের বাড়িতে যায় রেড করার জন্য, কিন্তু সেখানে পৌঁছে জাপের কোনো অস্তিত্ব পায় না। বাড়ির অবস্থা পুরোপুরি ধ্বংসপ্রায় ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল কয়েকদিন আগে এখানে বড় কোনো ঘটনা ঘটেছিল। এই সময় স্নাইপাররা জেনে যায় রিচার্ড ইতিমধ্যেই জাপের বাড়িতে পৌঁছে গেছে। তাই দুজনকে পাঠানো হয় রিচার্ডকে মারার জন্য। কিন্তু রিচার্ড তো এত সাধারণ মানুষ না যে যে কেউ বলল আর তাকে এত সহজে মেরে ফেলবে। হঠাৎ পেছন থেকে একজন আসে আর রিচার্ডের মাথায় আঘাত করে। রিচার্ড দেখে তার সামনে দুজন রড নিয়ে দাঁড়িয়ে আছে। তখন রিচার্ড নিজের হুঁশ ফিরে পায় আর তার ভয়ঙ্কর কৌশল ব্যবহার করে দুজনের হাড় ভাঙতে শুরু করে। একসময় সে একজনকে মাটিতে ফেলে দেয় আর আরেকজনের মাথায় মারতে মারতে দুজনকেই কোমায় পাঠিয়ে দেয়। ঠিক তখনই পেছন থেকে আরেকজন রিচার্ডের মাথায় পিস্তল ঠেকিয়ে দেয়। যখনই সেই গুলি করতে নেয়, রিচার্ড তৎক্ষণাৎ তার হাত ধরে ফেলে। রিচার্ড তাকে এমন ভাবে ধরে যে ওই লোকটা যন্ত্রণায় কাতরাতে থাকে। রিচার্ড ওকে জিজ্ঞেস করে জাব কোথায়। ওই মানুষটার মাথায় আঘাত লেগেছিল, কিন্তু সে বলল সত্যি আমি জানি না এখন সে কোথায়। এরপর রিচার্ড তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু খুব দ্রুত আরেকটা গাড়ি তার পিছু নেয়। রিচার্ড আবার হেলেনের সঙ্গে দেখা করে বলে, আমি পুরোপুরি নিশ্চিত যে জেমস 100% নির্দোষ। তার তদন্ত অনুযায়ী জেমস একজন সুপার স্নাইপার। সে কখনোই এমন জায়গা থেকে গুলি চালাবে না যেখানে সরাসরি সূর্যের আলো তার চোখে পড়ে। কিন্তু এই গুলির শট সেই ধরনের জায়গা থেকে নেওয়া হয়েছিল যেখানে সূর্যের রিফ্লেকশন সরাসরি তার উপর পড়ছিল। তাছাড়া জেমস এত বোকা নয় যে পার্কিং এর জন্য আগে কয়েন ফেলবে আর তারপর শট নেবে। যদি ওর ইচ্ছে হতো, ও দূরের ব্রিজে গিয়ে গাড়ির মধ্যে বসে শট নিতে পারত আর সূর্য পিছনে থাকতো। তাই ও নিজেকে ঢেকে শট নিতে পারত। আর সেখানে 6 শটে 5 জনকে মেরে ফেলা হয়েছিল। অথচ জেমসের মতো শুটারের একটাও শট মিস হওয়ার সম্ভাবনা নেই। রিচার্ডের উপর যে হামলা হচ্ছিল তাতে এটা স্পষ্ট হয়ে যায় যে কেউ চায় না জেমস নির্দোষ প্রমাণিত হোক। যখন সে ফলো করা গাড়িটাকে লক্ষ্য করে, তখন চালাকিতে তার নাম্বারটা লিখে নেয় আর হেলেনকে দেয় ট্রেস করার জন্য। ট্রেস করলে জানা যায় যে গাড়িটা লেভেন্ট নামের একটি কোম্পানির, আর এই কোম্পানি ওই ভিকটিম আর্চার কনস্ট্রাকশনের সাথে ঝামেলা চলছিল। এর মানে এখন একদম স্পষ্ট যে এই হত্যাকাণ্ডের কানেকশন শুধু অনলি আর্চারের সাথে। এটা কোনো সিরিয়াল কিলিং কেস নয়। একটা টার্গেটের সাথে বাকি 4টা টার্গেটকে মারার মাধ্যমে এটা মার্ডারের মতো দেখানো হয়েছে। আসল টার্গেট ছিল অনলি আর্চার। হেলেন বলে এটা এখনো শুধু একটা থিওরি, আর কেস জিততে আমাদের সঠিক প্রমাণ লাগবে। কিন্তু রিচার্ড বলে আমি এই প্রমাণটা খুঁজে বের করবই। এদিকে স্যান্ডি কোথাও লুকিয়ে পড়ে, কিন্তু ঠিক সময় স্নাইপাররা এসে পৌঁছায় এবং সুযোগ বুঝে আগে একটা পাঞ্চ মেরে তাকে অচেতন করে দেয়। তারপর অচেতন অবস্থায় তার মুখ চেপে ধরে তার জীবন শেষ করে দেয়। পুলিশ যখন ঘটনাস্থলে আসে, এমারসন দেখে স্যান্ডিকে মারার পর ডাস্টবিনে ফেলে রাখা হয়েছে। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় রিচার্ড দেখে
যে অপরাধীরা আগেই স্যান্ডিকে মেরে ফেলেছে। এই দৃশ্য দেখে রিচার্ডের খুব খারাপ লাগে। হয়তো আজ তার জন্যই এই সুন্দর মেয়েটা নিজের জীবন হারালো। কিন্তু যখন এমারসন রিচার্ডকে দেখে, ও তাকে খুনি মনে করতে শুরু করে এবং তাকে গ্রেফতার করতে চায়। রিচার্ড তাড়াতাড়ি পরিস্থিতি বুঝে নিজের গাড়ি নিয়ে পালাতে শুরু করে। খুব দ্রুত গাড়ি চালিয়ে রিচার্ড পুলিশের সঙ্গে ড্রাইভিং খেলা শুরু করে। এখানে তার ড্রাইভিং স্কিল দেখার মতো ছিল। এভাবেই ইঁদুর বিড়ালের খেলা চলতে থাকে আর রিচার্ড একসময় সুপার মার্কেটের সামনে চলে আসে। এখানে সে গাড়ির গতি কমিয়ে দেয় আর এক সুযোগে গাড়ি ছেড়ে লোকজনের ভিড়ে মিশে যায়। ঠিক তখনই একটা পাবলিক বাস এসে পড়ে আর পুরো পুলিশের সামনে রিচার্ড বাসে চড়ে পুলিশ থেকে বেঁচে যায়। পুলিশ থেকে বাঁচার পর সে হেলেনের সঙ্গে দেখা করতে চায়। এ সময় তার বাবা আর ডিটেকটিভ এমারসন তার সঙ্গে দেখা করতে আসে। তারা যা কিছু বলে হেলেন বিশ্বাস করতে পারে না। এমারসন বলে যে আজ সকালে রিচার্ড স্যান্ডির বাড়ি গিয়েছিল আর সে আগেই স্যান্ডির বন্ধুদের মেরে হাসপাতালে পাঠিয়েছিল। এখন সে যা ইচ্ছে তাই করছে, তাই তাকে কাস্টাডিতে নেওয়া উচিত। কিন্তু হেলেন বলে সে সত্যিই জানে না রিচার্ড এখন কোথায়। কিন্তু ঠিক তখনই হেলেনের ফোন বাজে আর সে শুনতে পায় যে কল রিচার্ড করেছে। রিচার্ড তাকে তার বাবা আর এমারসনের ব্যাপারে সতর্ক করে। তার মনে হয় ওই অপরাধীর সঙ্গে অবশ্যই তাদের দুজনের কেউ জড়িত, কারণ রিচার্ডের এই শহরে আসার খবর হেলেন, এমারসন আর তার বাবা ছাড়া আর কেউ জানে না। এর মানে এই দুজনের মধ্যে কেউ তার আসার খবর ওই অপরাধীদের কাছে পৌঁছে দিয়েছে আর সেই কারণেই এখন এই অপরাধীরা তার পেছনে লেগেছে। এটা শুনে হেলেনও অনেক টেনশনে পড়ে যায়। তারপর রিচার্ডকে সে সেই ফায়ারিং রেঞ্জের লোকেশন দেয় যেখানে জেমস প্রতিদিন শুটিং প্র্যাকটিস করত। ঠিকানা পেয়ে পরের দিন রিচার্ড সোজা সেই ফায়ারিং রেঞ্জে চলে যায়। সেখানে তার দেখা হয় ফায়ারিং রেঞ্জের মালিক মার্টিন ক্যাশের সঙ্গে। রিচার্ড নিজের নাম বলে অ্যারন ওয়ার্ড এবং বলে যে সে জেমসের বন্ধু, তাই তার সম্পর্কে জানতে এসেছে। মার্টিন মনে করে যে রিচার্ড হয়তো পুলিশ, তাই সাহায্য করতে আগ্রহী হয় না। কিন্তু রিচার্ড মার্টিনকে জেমসের মামলার সব তথ্য জানায়। রিচার্ড বলে যে সে জেমসের ডিফেন্স লয়ারের জন্য কাজ করছে এবং জেমসকে বাঁচানোর জন্য মার্টিনের সাহায্য চাইছে। তাই মার্টিন একটা শর্ত রাখে। সে রিচার্ডকে একটা শুটিং টার্গেট আর কিছু গুলি দেয় এবং বলে যদি তুমি এই 3টা গুলিকে ঠিক মেইন সেন্টারে মারতে পারো তবে আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। রিচার্ড ভাবতে থাকে এটা কি একটা অদ্ভুত খেলা, কিন্তু অন্য কোনো রাস্তা না পেয়ে সে মার্টিনের কথা মানতে বাধ্য হয়। মার্টিন তাকে 4 রাউন্ড গুলি দেয় যাতে 1 রাউন্ড প্র্যাকটিস করতে পারে। রিচার্ড তার রাইফেল নিয়ে টার্গেট সেট করে, কিন্তু প্রথম রাউন্ডে সে সেন্ট্রাল পয়েন্ট থেকে অনেক দূরে শট করে। তারপর রাইফেলটা একটু অ্যাডজাস্ট করে সে 3টা শট মারে। সেটা দেখে মার্টিন পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ এই শটগুলো এত কাছাকাছি ছিল যে মার্টিন এত পারফেক্ট শট অনেক দিন পর দেখেছিল। তখন মার্টিন বলে তুমি অবশ্যই জ্যাক রিচার্ড, কারণ আজ থেকে 10 বছর আগে শুধু জ্যাক রিচার্ডই এমন শট নিতে পারত। এটা শুনে রিচার্ড অনেক খুশি হয় আর মার্টিন তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। মার্টিন রিচার্ডকে কিছু শুটিং টার্গেট দেখায় যা জেমস তার প্র্যাকটিসে ব্যবহার করত। মার্টিন বলে যে সে আগে কখনো এত পারফেক্ট শুটার দেখেনি, কিন্তু রিচার্ড বলে জেমস যখন আর্মিতে ছিল সে এত ভালো শুটার ছিল না। সম্ভবত এই শটগুলো অন্য কেউ নিচ্ছিল, হতে পারে জেমসের খুব কাছের কোনো বন্ধু। মার্টিন এই কথাটা বিশ্বাস করতে পারে না, কিন্তু যখন সে সিসিটিভি ফুটেজ দেখে তখন সে একদম হতভম্ব হয়ে যায়, কারণ জেমসের সঙ্গে সবসময় আরেকজন ওই ফায়ারিং রেঞ্জে আসতো আর সেই মানুষটা ছিল মারাত্মক স্নাইপার চার্লি। খবর নিয়ে রিচার্ড হেলেনকে ফোন করে সন্দেহভাজন সম্পর্কে তথ্য দেয়। সে হেলেনকে বলে 3 ঘন্টার মধ্যে সে তার কাছে পৌঁছে যাবে। এই সময় হেলেন যেন কাউকে কিছু না বলে। হেলেন তার কথা মেনে ফোনটা রেখে দেয়। ঠিক তখনই হেলেনের বাবাও সেখানে ছিল। হেলেন তাদের ল্যাভেন্ডার কনস্ট্রাকশন কোম্পানির সব দুর্নীতি আর অবৈধ কাজের বিস্তারিত জানায়। সে তার বাবাকে অনুরোধ করে এই কোম্পানির বিরুদ্ধে মামলা করো, কারণ যারা তাদের পথে বাধা দেয় তাদের এই কোম্পানি শেষ করে দেয়। আর এই কারণে হেলেনের জীবনও এখন বিপদে। কিন্তু তার বাবা এই বিষয়টা খুব বেশি গুরুত্ব দেয় না এবং হেলেনকে শুধু সেফটির জন্য প্রোটেকটিভ কাস্টাডিতে রাখতে চায়। কিন্তু হেলেন এটা মানতে রাজি হয় না আর সেখান থেকে বেরিয়ে যায়।
হেলেন লিফটে উঠতেই এমারসন এসে যায়, আর এবার এমারসন তাকে ট্রেজার গান দিয়ে বেহুশ করে ফেলে। তারপর দুজন আসে আর হেলেনকে টেনে নিয়ে যায়। এর মানে এমারসন স্নাইপার টিমের সদস্য। অন্যদিকে রিচার্ড হেলেনকে কল দিলে ফোন ধরলো সেই কিলার স্নাইপার চার্লি। সে রিচার্ডকে বলে হেলেনকে বাঁচাতে হলে 1 ঘন্টার মধ্যে তাদের দেওয়া ঠিকানায় পৌঁছতে হবে। কিন্তু রিচার্ডও কম ছিল না। সে চার্লিকে বলে, আমি তো তোর বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে ফেলেছি, এখন এগুলো নিয়ে সরাসরি FBI এর কাছে যাচ্ছি। হেলেনের সাথে কি করবি সেটা তোর ইচ্ছা, আমার কিছু যায় আসে না। এমন নির্লিপ্ত উত্তর শুনে হেলেন সহ সবাই একদম অবাক হয়ে যায়। কিন্তু তারপর রিচার্ড আবার কল করে বলে, ঠিক আছে আমি আসছি, কিন্তু হেলেনের শরীরে একটা আঁচড়ও লাগাবি না, তা না হলে তোদের সবাইকে আমি জীবন্ত মাটির নিচে চাপা দেব। এটা শুনে চার্লি দারুণ ভয় পায় আর তাদের নিজেদের পুরো ঠিকানা রিচার্ডকে দিয়ে দেয়। এরপর রিচার্ড হেলেনকে বাঁচাতে সরাসরি তাদের হেডকোয়ার্টারের দিকে এগিয়ে যায়। কিন্তু সে একা নয়, তার সঙ্গে আছে ফায়ারিং রেঞ্জের মালিক মার্টিন। যদিও তার অনেক বয়স হয়েছে, কিন্তু তার শুটিং স্কিল আজও ততটা ঝাঁঝালো আর মারাত্মক। মার্টিন সঙ্গে নিয়ে এসেছে একটি স্নাইপার রাইফেল, যাতে প্রয়োজনে সে রিচার্ডকে কাভার দিতে পারে। আর যেখানে হেলেনকে বন্দি করা হয়েছিল, আমরা সেই বুড়ো মানুষটাকেও দেখি, যার নাম ছিল জ্যাক। আসলে উনি ছিলেন ল্যাভেন্ডার কোম্পানির সত্যিকারের মালিক। আগে হেলেন তার নিজের বাবাকে সন্দেহ করেছিল, কিন্তু এখন সে পরিষ্কার বুঝতে পারছিল যে এসবের পরিকল্পনায় তার বাবার কোনো হাত নেই। আরেকদিকে হেলেনকে বাঁচাতে বের হওয়ার আগে রিচার্ড একবার আবার তাকে ফোন দেয়। সে তাকে ভরসা দেয়, যতক্ষণ না তারা আমাকে ধরে ফেলে ততক্ষণ কেউ তোমাকে কিছু করবে না, আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমাকে ওখান থেকে বের করে আনবো। এটা বলে রিচার্ড আসল মিশনে নামে। তার কাছে অস্ত্র হিসাবে শুধু একটা ছোট ছুরি আছে। অন্যদিকে মার্টিন স্নাইপার রাইফেল নিয়ে উপর থেকে তাকে কাভার দেওয়ার জন্য অন্ধকারে লুকিয়ে বসে থাকে। কিন্তু ছুরির সাহায্যে এত দূর থেকে লড়াই করা সম্ভব ছিল না, কারণ শত্রুদের কাছে স্নাইপার রাইফেল আর ভারী অস্ত্র ছিল। এই জন্য রিচার্ডকে কোনোভাবে কাছাকাছি পৌঁছতেই হতো। এই প্ল্যান বানিয়ে রিচার্ড তার গাড়িটাকে ব্যাক গিয়ারে দিয়ে সরাসরি পাহাড় থেকে নিচে নামাতে শুরু করে, যাতে উপর থেকে গুলি ছোড়া হলেও সে কোনোভাবে বাঁচতে পারে। শত্রুরা আগেই বেপরোয়া গুলি চালানো শুরু করে দিয়েছিল, আর রিচার্ডের গাড়ি ক্ষতিগ্রস্ত হতে থাকে। একসময় গাড়ি পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে আটকে যায়। ঠিক ওই সময় মার্টিন উপর থেকে শত্রুদের উপর আক্রমণ শুরু করে, যার ফলে তাদের গুলিবর্ষণটা কিছুটা কমে যায়। এই সুযোগে রিচার্ড গাড়ি থেকে নেমে একটা বড় পাথরের কাছে আশ্রয় নেয়, কিন্তু পথে তার শেষ অস্ত্র ছুরি পর্যন্ত পড়ে গিয়েছিল। মানে এখন তাকে হাতে কিছু না নিয়ে 3জন গ্যাংস্টারের সাথে লড়াই করতে হবে। উপর থেকে মার্টিন অবিরত গুলি চালাচ্ছে, আর রিচার্ড এই সুযোগ নিয়ে এক পাথর থেকে আরেক পাথরে সরে যাচ্ছে, নিজের অবস্থান বদলাচ্ছে। আরেকজন শুটার সেই একই পাথরের উপর গুলি চালাচ্ছিল। রিচার্ডের ওপর একটা গুলিও লাগেনি। ঠিক তখন রিচার্ড একটি দারুণ কৌশল দেখায়। সে ক্ষিপ্র গতিতে পাথরের পেছন থেকে বেরিয়ে এসে একটি ইট ছুঁড়ে শুটারকে এক মুহূর্তে ফেলে দেয়। তারপর সেই লোকটার কাছে রাখা UMG গান ছিনিয়ে নিয়ে রিচার্ড আরেক শত্রুকে মেরে ফেলে। পরিস্থিতি দেখে আসল স্নাইপার পিছিয়ে যায়, আর রিচার্ড যখন ওই ঘরের দিকে যায় তখন দেখে সেখানে কেউ নেই। আসলে রিচার্ড ভেবেছিল হয়তো এখানে হেলেনকে রাখা হয়েছে, কিন্তু ভেতরে একটি ম্যাপ দেখে বুঝতে পারে এটা আসলে সেই জায়গা নয়। তাদের আসল আস্তানা এখান থেকে অনেক দূরে, আর সেখানেই হেলেনকে কিডন্যাপ করে রাখা হয়েছে। তাই রিচার্ড এখন একটা বুলডোজার গাড়ি নিয়ে ওদের অবস্থানের দিকে এগোয়। কিছুক্ষণ পর দেখা যায় সেখানকার গ্যাংস্টাররা গাড়ির উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই হঠাৎ রিচার্ড তাদের সামনে এসে হাজির হয় এবং তাদের মারধর করে। আসলে ওই গাড়ি চালাচ্ছিল মার্টিন, আর এই ফাঁদে পড়ে তাদের প্রাণ গেল। চার্লি আর জ্যাক এই আওয়াজ শুনে বাইরে আসে আর রিচার্ডকে খুঁজতে শুরু করে, কিন্তু রিচার্ড একদম নিনজা স্টাইলে পেছন থেকে এসে ওদের ধরে ফেলে। কিছু বোঝার আগেই কোনো রাস্তা না পেয়ে চার্লিকে তার বন্দুক ফেলে দিতে হয়, কিন্তু মানুষকে গুলি করে মারতে মজা নেই। তাই রিচার্ড তার গান ছুঁড়ে ফেলে আর হাতে লড়াই করার চ্যালেঞ্জ দেয়, কারণ হাতে মারার মজাই আলাদা। এখন শুরু হয় স্নাইপার চার্লি আর এক্স আর্মি রিচার্ডের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই। চার্লি রিচার্ডকে ঘুষি মারে, কিন্তু সঙ্গে সঙ্গে রিচার্ড তার মিলিটারি স্টাইল দেখাতে শুরু করে। একের পর এক দারুণ স্ট্রোক মেরে চার্লির হাত পা ভেঙে ফেলে, আর শেষমেশ রিচার্ডের এক জোরালো লাথিতে এই লড়াই শেষ হয়। আর এই ভয়ঙ্কর স্নাইপারকে এখানেই শেষ করে দেয়। ভেতরে থাকা এমারসন তখন বুঝতে পারে যে চার্লি আর এই দুনিয়ায় নেই।
তখন সে দুইটা পিস্তল বের করে, একটা হেলেনের মাথার দিকে তুলে ধরে আর আরেকটা দরজার সামনে। এমারসন যে পজিশন নেয় সেই স্টাইলে যে কোনো পারফেক্ট স্নাইপার হেলেনকে ভুলবশত মেরে ফেলতো, কিন্তু রিচার্ড তখন দরজার কাছে পৌঁছে যায় আর বলে, আমি জানি এমারসন, তুমি যে পজিশন নিয়েছো সেখানে তোমাকে আমি ছাড়া আর কেউ মারতে পারবে না। এটা বলেই রিচার্ড হঠাৎ একটা দারুণ পারফেক্ট শট নেয় এবং ঠিক হেলেনের গলার কাছ থেকে এমারসনের খুলি উড়িয়ে দেয়। জিনকে দেখেই রিচার্ড বুঝে যায় আসল ঘটনা কি। হেলেন পুলিশকে ফোন করে তাকে ধরে দিতে চায়, কিন্তু রিচার্ড জানে পুলিশ তাকে ধরে রেখে চিরদিন বাঁচিয়ে রাখবে আর সে একদম সেটা চায় না। তাই রিচার্ড কোনো সময় না দিয়ে তৎক্ষণাৎ গুলি চালিয়ে তার খুলি উড়িয়ে দেয়। এটা দেখে হেলেন খুব হতাশ হয়ে পড়ে, কারণ এখন এই মামলায় আর কোনো সাক্ষী বাঁচেনি। এখন সে ভাবছে কিভাবে রিচার্ড আর জেমসকে বাঁচাবে। তখন রিচার্ড বলে, আমাকে নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, আমি জানি তুমি জেমসকে মুক্ত করে দেবে। এটা বলেই সে হেলেনকে শেষবার বিদায় জানায়। মুভির শেষ দৃশ্যে আমরা দেখি জেমসের হুঁশ ফিরে এসেছে। সে বলে তার কিছুই মনে নেই ওই দিন কি ঘটেছিল, কিন্তু সবার কথা শুনে সে বুঝতে পারে যে সে অনেক মানুষকে মেরে ফেলেছে। এখন তার নিজের মনেও মনে হচ্ছে যে সে তার ফ্রাস্ট্রেশনে এই খুনগুলো করেছে। তখন হেলেন তাকে ওই পার্কের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, তুমি এই লোকেশনটা চেনো? জেমস উত্তর দেয়, হ্যাঁ, খুব ভালোভাবে চিনি। তারপর হেলেন তাকে প্রশ্ন করে, ধরো যদি তুমি খুন করতে তাহলে কোন পজিশন থেকে শট নিতে? জেমস বলে, আমি এই শটগুলো ওই ব্রিজ থেকে নিতাম, যাতে আমার পিঠের পেছনে সূর্যের আলো পড়ে, আর আমি শটগুলো গাড়ির ভিতর থেকে নিতাম। এটা শুনে হেলেনের মুখে হালকা একটা হাসি আসে, কারণ ঠিক এই থিওরি রিচার্ড আগে ওকে বলেছিল। এর মানে এখন এই মামলায় জেমসকে নির্দোষ প্রমাণ করার জন্য আর কোনো বাধা রইল না। আর তখন দেখা যায় রিচার্ড একটা লোকাল বাস ধরেছে, তারপর কেউ না জানার গন্তব্যের দিকে চলে যায়। যেখান থেকে শুরু হয়েছে সেখানেই এই মুভিটা শেষ হয়ে গেল। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।